নমস্কার। খবরদার কথা নয়, ছাত্রছাত্রীদের জন্যই বলছি আজকের এই অনুষ্ঠান। তোমাদের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা এগিয়ে এলো। হাতে আর খুব বেশি সময় নেই। তোমরা নিশ্চয়ই প্রস্তুত। খবরদার কথা নয়ের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আমরা নিশ্চিত সাফল্য তোমাদের দরজায় কড়া নাড়ছে। এবং এই সাফল্য পাওয়ার ক্ষেত্রে যদি কোনো সমস্যা থেকে থাকে বা সমস্যা হতে পারে কোনো বিষয়ে, এইগুলিকেই তোমাদের সামনে আরও স্পষ্ট করে দেওয়ার জন্য তোমরা কি করবে। তোমরা মাধ্যমিক পরীক্ষার্থী হিসেবে একটা চূড়ান্ত পরীক্ষা অতিক্রম করে এসেছো, তোমাদের একটা অভিজ্ঞতা আছে অবশ্যই। দ্বাদশ শ্রেণীর পরীক্ষার পরে তোমাদের পরবর্তী জীবন নির্ধারিত হবে। ফলে স্বাভাবিকভাবেই তোমরা হয়তো ভাবছো যে আমাদের এই পরীক্ষার ক্ষেত্রে কি আমরা সমস্ত কিছু উতরে এগিয়ে যেতে পারবো কিনা। আমাদের বিশ্বাস তোমরা নিশ্চিতভাবেই তোমাদের লক্ষ্যে পৌঁছে যাবে এবং এই লক্ষ্যে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে তোমাদের আরও অনেক বেশি পরীক্ষার মুখে যাতে পড়তে না হয়, তোমাদের আরও সহজভাবে কিভাবে তোমরা তোমাদের নিজের লক্ষ্যে পৌঁছে যাবে, সেই অর্থেই আজকে আমাদের আজকের আলোচনা ইংরেজি বিষয়ের উপরে। ইংরেজি বিষয় তোমরা জানো যে এই মুহূর্তে ভারতবর্ষ বলি কেন, পৃথিবীতেই এই ভাষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যাপকভাবে প্রচলিত। স্বাভাবিকভাবেই ভাষাতত্ত্ববিদরা বলেন একাধিক ভাষা জানলেও তো কোনো ক্ষতি নেই, কিন্তু ইংরেজি ভাষা বিদেশি ভাষা বলে দুলে ঠেলে রেখে এগিয়ে যাওয়া প্রায় অসম্ভবের কাছেই পড়ে। আমরা সেই বিতর্কে যাচ্ছি না। আমরা এই দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তারা ইংরেজি বিষয়টিকে কিভাবে তাদের ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি হিসাবে কাজে লাগাবে, সেই নিয়েই আজকে আলোচনা করবেন এ রাজ্যের প্রখ্যাত শিক্ষক শ্রী বিধান সরকার আমার বাঁ দিকে বসেছেন। তোমাদের অনেকেরই পরিচিত, প্রায় প্রত্যেকেরই পরিচিত। দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে তিনি রয়েছেন। বিধানবাবুর কাছে সরাসরি চলে যাই যে এই সামনে উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় তারা বসবে, তাদের একটা প্রিপারেশান হয়ে গেছে। তারা আগে তো টেস্ট পরীক্ষা ছিল, এখন প্রি বোর্ড নাম দিয়েছে। প্রায় হরে ধরে একই রকম ঘটনা, নাম পাল্টে। এখন তো একটা নাম পাল্টানোর একটা সংস্কৃতি চলছেই, সে ভালো, যেটা ভালো হলো ভালোই। কিন্তু এই জায়গায় এই মুহূর্তে ছাত্রছাত্রীদের পরীক্ষার ঠিক আগে একজন শিক্ষক হিসেবে আপনি কি বলবেন তাদের ইংরেজি সাবজেক্টটা নিয়ে? কোথা থেকে শুরু করবে, কোথায় শেষ করবে? প্রথমেই আমি যেটা বলবো, ছাত্রছাত্রীদেরকে টেক্সট বই যেটা আছে, টেক্সট বইটা ফ্লেমিঙ্গো, ভিস্তাস দুটোকেই প্রত্যেকটা গল্প, কবিতা এগুলোকে ভালো করে পড়তে হবে। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এগুলোকে পড়তে হবে। এগুলো পড়লে কি হবে যে আমাদের এক্সট্রাক্ট কোশ্চেন আছে, এক্সট্রাক্ট কোশ্চেন থাকে 6-6 12, 12-4 16 নম্বরের এক্সট্রাক্ট কোশ্চেন থাকে। এই কোশ্চেনগুলো খুবই সহজ আসে যদি প্রোজ পোয়েট্রিগুলো ভালো করে পড়া থাকে। এই 16তে 16 নম্বর পাওয়া কোনো ব্যাপারই না, কিন্তু পড়তে হবে টেক্সট বইটাকে, প্রথমত এটা। দ্বিতীয়ত যেটা বলবো, 2 নম্বরের যে কোশ্চেনগুলো আছে সেগুলোকে উত্তর দিতে গেলেও বেশি বড় না, এগুলো 2-3 লাইনের উত্তর হয়। নিজের ভাষায় সিম্পল সেন্টেন্সে যদি লিখে কোনো অসুবিধা নেই, দুয়ে দুইই এগুলো পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। এটার জন্য টেক্সট বইটাকেই পড়তে হবে ভালো করে। তাহলে কোত্থেকে প্রশ্নটা আসবে, ওদের নোট বই যে থাকে সব প্রশ্ন পড়তে হবে এমন কোনো কথা নেই। টেক্সট বইটা পড়া থাকলে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে
সেটা উত্তরটা করতে পারবে, খুব সহজ হবে এই ক্ষেত্রে, এই জায়গায়। কিন্তু একটা বিষয় যে এই যে টেক্সট বইয়ের কথা, এটা স্বাভাবিক, এটা প্রত্যেক সময় মানে আদি অনন্তকাল ধরেই বলা হয় যে টেক্সট বইটাকে ভিত্তি করতে হয়। এখন ছেলেমেয়েরা টেক্সট বইয়ের বাইরেও কি আরও কিছু জিনিস দেখার আছে? টেক্সট বইয়ের বাইরে ওরা কিছু নোট বই বা কিছু থাকে, এরকম সাজেশন এগুলো থাকে। আপনি কি নোট বইটা খুব বেশি প্রেফার করেন? আপনি এরকম একটা করি না আমি। আচ্ছা, করি না বিশেষ। বা ছাত্রছাত্রীদের কি বলবেন? ছাত্রছাত্রীদেরকে টেক্সট বইটার কথাই বলবো। এটার এক্সপ্লেনেশনগুলো বোঝার জন্য স্যারদের কাছে ওরা যা নিশ্চয়ই স্কুলে এগুলো করানো হয়, এটার কথাই বেশি বলবো। আর নোট বইটা বেশি প্রেফার করছি না, কেননা ওখানে অনেক সময় আউট অফ কনটেক্সট বা অপ্রয়োজনীয় কথাবার্তা লেখা হয়। উত্তরের সাইজগুলো বা বইয়ের পৃষ্ঠা সংখ্যা বাড়ানোর জন্য অনেক রকম হয়। তবুও অনেকেই হয়তো ফলো করে, যাদের কোনো উপায় নেই ওরা তো ফলো করবেই। সেই জন্যই আমি একটা বিষয় আপনার কথা থেকেই ধরে নিয়ে বলছি যে এই মুহূর্তে ইংরেজি যে ভাষার ক্ষেত্রে পরীক্ষার্থীরা যারা, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একই শব্দে মানে ভার্সিটাল মানে সিনোনিমসগুলি আর কি ভার্সিটাইল হয়। আপনি কোনটা বেশি প্রেফার করতেন? ছাত্রছাত্রীরা কোনটা বেশি মানে সহজ ইংরেজি লেখার দিকে যেতে বলবেন, না আমরা কথ্য ভাষায় যেটা বলি কঠিন ইংরেজি লিখে বিপক্ষে এটা কমপ্লেক্সের দিকে যাওয়া? আমি সহজ ইংরেজির কথাটাই বলবো। তুমি সহজ সরল ভাষায় যদি লেখো কোনো অসুবিধা নেই, পুরোপুরি মার্কস তোমাকে দেওয়া হবে। বা দেওয়া হবে কি দেওয়া হয়, এটাই বোর্ডের ইনস্ট্রাকশন, সিবিএসসি টিবিএস সবার এটাই ইনস্ট্রাকশন, পুরো মার্কসও দেওয়া হয়, কোনো অসুবিধা হয় না। এখন একটা ছাত্র বা একটা ছাত্রী পরীক্ষার হলে বসার পরে প্রশ্নপত্রটা পাওয়ার পরে তার কি করা উচিত? প্রথম থেকে কোন কোশ্চেনগুলি তাকে? খুব তাৎপর্যপূর্ণ ব্যাপার এটা আপনি প্রশ্নটা করেছেন। এই ক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রীরা অনেক ভুলও করে থাকে। অনেকে কি করে, প্রথমেই ওরা রিডিং সেকশন যেটা আছে, মানে আমরা কম্প্রিহেনশন টেস্ট যেটা বলি, ওটাকেই প্রথম ওরা লেখা শুরু করে। এর ফলে হয় কি, সবগুলো পুরো এখন তো যেই মার্কস যেটা 80 মার্কস, পুরোপুরি প্রশ্নের উত্তর ওরা করতে পারে না। ওই ক্ষেত্রে আমার সাজেশন যেটা থাকবে, প্রথমেই আমরা লিটারেচার সেকশন যেটা, রাইটিং সেকশন যেটা, লিটারেচার সেকশন যেটা, ওটা আমরা ধরবো। মানে প্রোজ পোয়েট্রির যে আনসারগুলো সেগুলো আমরা আগে করব। এরপরে আমরা যাব রাইটিং সেকশনে, অ্যাডভার্টাইজমেন্ট, রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং যেটা আছে ওটা আমরা করব। এরপরে আমরা লাস্টে আমরা কম্প্রিহেনশন টেস্ট ওই সেকশনে আমরা যাব। তাহলে সুন্দর সিকোয়েন্সটা বজায় থাকবে। 3 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমরা পুরোপুরি উত্তরটা করতে পারবো। আমরা জেনারেলি ছাত্রছাত্রীদের বলার চেষ্টা করি, আমাদের এই অনুষ্ঠানেও বলার চেষ্টা করেছি যে ছাত্রছাত্রীরা প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে প্রথম মানে অনেক ক্ষেত্রে তো এক্সামিনারকে অনেক ক্ষেত্রে প্রভাবিত করতে হয় তো নিজের অ্যান্সার লেখার ক্ষেত্রে পরীক্ষার, সেই ক্ষেত্রে আপনি কোনটা প্রেফার করবেন? যে ওর সবচেয়ে ভালো জানা যে উত্তরটা সেটা আগে করে ফেলা, নাকি আপনাদের মানে কোশ্চেন প্যাটার্নে যদি থাকে মানে মাল্টিপল চয়েস ইত্যাদি যদি থাকে, এগুলি আগে করে ফেলা, কোনটার দিকে তাদের বেশি ঝোঁক দেওয়া উচিত বলে মনে করেন? জানাগুলোই আগে করবে, কিন্তু এই যে বললাম না, প্রোজ পোয়েট্রিটা যদি আগে শুরু করে ওটা আগে শেষ করুক। যদি ওখানে ওর কোনো থেকে মাল্টিপল চয়েস থাকে এটার ভিতরে, এটার মধ্যে না, মাল্টিপল চয়েসটা থাকে কম্প্রিহেনশন প্যাসেজের মধ্যে থাকে, প্যাসেজে। ওটা তো আমি বললাম লাস্টে করার জন্য, কিন্তু বাকিগুলো আগে করুক। ওখানে কোনো প্রশ্ন লিখতে গিয়ে যদি ওর মনে হচ্ছে যে ওর এখন এটা চিন্তা ভাবনা করে লিখতে হবে, ঠিক আছে, তুমি লাস্টে যদি সময় থাকে তখন সেটা করবে এটা। কিন্তু কি হয়, যদি সিকোয়েন্সটা বজায় রেখে সে রাইটিং সেকশনটা ধরলো, তাহলে ওইটা সিরিয়াল অনুযায়ী কোশ্চেনগুলো আনসার করলো, এতে মানটা খুব ভালো থাকে আর কি। আপনি একটা জায়গায় বললেন যে লেটার রাইটিং আর অ্যাডভার্টাইজমেন্ট ইত্যাদি বিষয়গুলি, তারা এগুলি কি করে মানে কিভাবে এটা করতে পারে, বা এটা আরও নিখুঁত হয় কিভাবে করা যেতে? এগুলোর মধ্যে যেটা আছে, যেমন ধরুন অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং হোক বা নোটিশ রাইটিং যেগুলো এখন আছে 4 মার্কসের করে আছে, এগুলোতে ফরম্যাটটা বজায় রাখতে হবে ভালো করে। অনেকে যেভাবে ফরম্যাটের ইনস্ট্রাকশন দেওয়া আছে ওরা ওভাবে করে না। বোর্ডে ফরম্যাটের জন্য দেওয়া হয়, এখানে 1 নাম্বার থাকে, 1 নাম্বার থাকে শুধু ফরম্যাটটার জন্য, আর যে টপিকস থাকবে সেটার জন্য 2 মার্কস থাকে, আর ওভারঅল নিট অ্যান্ড ক্লিন বা সব কিছু ইমপ্রেশন দেখে ওখানে আরেক নাম্বার। এইগুলো বজায় রেখে ছাত্রছাত্রীদের এটা লেখার জন্য আমি সাজেস্ট করব। ফরম্যাটটা কীরকম হয়?
যদি মুখে বলা যাক কি সম্ভব? মুখে যেমন নোটিশ রাইটিং যদি বলি, প্রথমে আপনার ধরুন কোনো স্কুল যদি নোটিশটা করে, সেই স্কুলের নামটা সবার উপরে হবে। আচ্ছা, এরপর হবে নোটিশ, এরপর হবে নোটিশের সাবজেক্টটা হবে বাম দিকে থাকবে ফাইল নাম্বারটা, ডান দিকে ডেটটা, এরপরে থাকবে টপিকসটা। আর নোটিশটা লেখার পরে একটা বক্সের মধ্যে থাকবে, এটাই হচ্ছে ফরম্যাট। আর ওই সিগনেটরিজের সামনে ওই জায়গাটায় কি ওইটা নিচে বাম দিকে এটা কি নিজের নাম লিখতে পারবে না এক্স ওয়াই জেড করে দেবে? এটা প্রশ্নেই বলা থাকে কে নোটিশটা করছে, অথরিটিকে, তো ওটার নাম ওই নাম লিখতে হবে। আচ্ছা, যদি স্কুলের এইচএম লেখা থাকে এইচএম হবে, প্রিন্সিপাল হলে প্রিন্সিপাল বা যাই থাকে ওইটাই লিখতে হবে। এটা হচ্ছে ফরম্যাটের জন্য ও যদি ভেতরের বডিটাতে মানে সঠিকভাবে কিছু লেখা নাও থাকে সে অন্তত এক পাবে, অন্তত এক, জিরো আর হবে না। আচ্ছা, এটা তো ইন্টারেস্টিং। আর অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্টের একই, মোটামুটি একই রকম থাকবে। এই যে কোনো ফাইল নাম্বার ডেট এগুলো নেই অ্যাডভার্টাইজমেন্ট, ডায়াগ্রামের মতো করে দিতে হবে এই জায়গায়। আচ্ছা, এখন মানে মূলত প্রোজ বা পোয়েট্রিতে কত থাকে? টেক্সচুয়াল পোর্শনে ওদের কত থাকে? টেক্সচুয়াল পোর্শনে প্রথমে তো থাকবে 6 মার্কসের একটা এক্সট্রাক্ট থাকবে পোয়েট্রি থেকে, এরপর থাকবে, এটা কি ডিভিশন আছে মার্কসে? হ্যাঁ, ডিভিশন 6 পোয়েট্রি থেকে 6 মার্কস, এরপরে ফ্লেমিঙ্গো থেকে মানে প্রোজ থেকে 6 মার্কস, এরপর আমাদের বিস্তাস যেটা সাপ্লিমেন্টারি আছে ওখান থেকে থাকবে 4 মার্কস। আচ্ছা, সাপ্লিমেন্টারিটা কি রকম? এটার মধ্যে প্রোজ আছে আর কি, প্রোজ আলাদা। না, এই যে 6 এর মার্কসগুলি যে থাকবে, শুধু একটা প্রশ্ন লিখে 6 এরকম তো থাকবে না, কি ডিভিশন আছে? এটা যদি না, ডিভিশন আছে 6 এর মধ্যে এক করে থাকে, বা 2 মার্কসের একটা থাকে, একের বেশি থাকে। আচ্ছা, যেমন ধরুন কোনো কবিতা বা কোনো প্রোজ, দ্য লস্ট স্প্রিং, ওখান থেকে একটা দেওয়া হলো, প্রথমেই থাকবে নেম দ্য চ্যাপ্টার অফ দ্য অ্যাবভ মেনশনড লাইনস, রাইট, 1 মার্কস। এরপরে থাকবে নেম দ্য রাইটার, আরও 1 মার্কস। এগুলো থাকেই প্রত্যেকটা প্রোজ বা পোয়েট্রিতে, এগুলো যেগুলো থাকবে, এগুলো নামগুলো এগুলো থাকে অবশ্যই, আছে থাকবেই, এগুলো থাকবেই। তো এগুলো এই জন্য পোয়েটের নাম কি, প্রোজ রাইটারের নাম কি, এগুলো ওদেরকে জানতে হবে। এইভাবে ডিভিশন থাকে। এরপর 3 নম্বরে আরেকটা কোশ্চেন থাকলো, এরকম করে ডিভিশন থাকে এগুলো। বিধানবাবু, একটা বিষয় এক্ষুনি মনে পড়লো, আপনাকে জিজ্ঞেস করতে চাই। সেটা হচ্ছে যে এই যে কোশ্চেনগুলি করা হয়, ধরুন একটা মানে পোয়েট্রি বা ভার্সের একটা অংশ, এই অংশটার ভেতরে যে মানে প্রশ্নটার ভেতরে ধরুন আপনি রাইটারের নাম চাইলেন, এখন এরকম কি থাকতে পারে যে তুমি এই পোয়েট্রিটা এই পোয়েটের কোন মূল অংশ থেকে এসছে তার নাম এরকম জানতে চাইতে পারে? এরকম কোনো প্রশ্ন কি আপনার কাছে আছে? ওদের কাছে বলতে পারবেন? একটু যদি বলেন। আচ্ছা, একটু বলুন কাইন্ডলি, যদি ওদের যাতে একটু সুবিধা হয়। এই যে প্রথম এটাই লস্ট স্প্রিং এর বলেছিলাম, মাই অ্যাকোয়াইন্টেন্স উইথ দ্য বেয়ারফুট র্যাক পিকার্স। আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে হু ইজ দ্য রাইটার? আচ্ছা, ঠিক। এনিস জন। হোয়ার ফ্রম হ্যাজ দিস এক্সট্রাক্ট বিন টেকেন? কোত্থেকে নেওয়া? জাস্ট কি লিখবে ওরা, এখান থেকে দেখে লিখতে পারবে। দিস হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য প্রোজ দ্য লস্ট স্প্রিং, 1 মার্কস। আচ্ছা, ঠিক আছে। হোয়ার ইজ সীমাপুরী? 1 নম্বরের। হোয়াট লিডস? টেক্সট বইটা পড়তে হবে, এই কারণে এই জন্য বলেছেন। আচ্ছা, তো বিধানবাবু, এই বিষয়ে আরেকটা জানতে চাইতেছি যে এই যে জায়গাটা, এই যে প্রোজ বা পোয়েট্রির ক্ষেত্রে, পোয়েট্রি তো সেম ব্যাপার, কিপিং কোয়াইট। এটাতেও প্রথম প্রশ্নটা হচ্ছে, লাইনটা দিল দোজ হু প্রিপেয়ার গ্রিন ওয়ার্ডস, এখানে আরো কয়েক লাইন দেবে। এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে হু ইজ দ্য পোয়েট অফ দিস এক্সট্রাক্ট? আচ্ছা, 1 নম্বর হয়ে গেল। 1 নম্বর। হোয়াট টাইপস অফ ওয়ার্ড ডাজ দ্য পোয়েট টক অ্যাবাউট হিয়ার? আচ্ছা। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই গ্রিন ওয়ার্ডস? আচ্ছা, মানে এগুলো এক্সট্রাক্টটা পড়তে হবে, তাহলেই এই সমস্ত প্রশ্নের উত্তর ওরা ভালোভাবে পারবে। হু উড পুট অন ক্লিন ক্লথস? এরকম প্রশ্ন থাকবে। হোয়াট উড দ্য ওয়ার মঙ্গার্স ডু? এগুলো থাকবে। এখন শর্ট কোশ্চেনের ম্যাক্সিমাম বেশি, সেজন্য আপনি বলছেন টেক্সট বইটা পড়তে। ব্রড কোশ্চেনও থাকে। এইবার যে মূল বিষয়টাতে যেটা যেতে চাইছি সেটা হচ্ছে যে প্রোজ অ্যান্ড পোয়েট্রির ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কোন অংশটাকে, কোন পোয়েট্রিটাকে বা কোন প্রোজটাকে তারা নাম্বার তোলার জন্য ব্যবহার করতে পারে? সহজ আছে কিছু, কঠিন হতে পারে তাদের কাছে। আমরা যেরকম সময় পড়তাম, মার্চেন্ট অফ ভেনিস ছিল একটা টাইমে,
হ্যাঁ, মার্চেন্ট অফ ভেনিসের সময় কিছু কিছু আছে, বেসানিওর কিছু কিছু এখানে প্রোস আছে, যেমন লর্ড স্প্রিং খুব মজার একটা গল্প আছে, ইন্ডিগোটাও খুব মজার গল্প, আমাদের নীল বিদ্রোহের সময়কার কথাবার্তা, দি রেড ট্র্যাপ একটা গল্প আছে। এগুলো তো একেবারে সহজ বোঝার ক্ষেত্রে, এগুলো রিডিং কয়েকবার পড়লেই গল্পটা পুরো এটা একদম মনের মধ্যে ঢুকে যাবে, এত সহজ এগুলো। বা খুব ইন্টারেস্টিং স্টোরি সেগুলো। কবিতার মধ্যে যেমন ধরুন মাই মাদার এট 66, প্রত্যেক নিজের মায়ের কল্পনাটাও করতে পারবে তখন, এত সুন্দর কবিতা। এরপর কিপিং কোয়াইট আর একটা আছে, যেটা এখন লাইনগুলো বললাম, এগুলো কিছু পড়লেই মোটামুটি মার্কস উঠবে, সমস্ত জায়গাটা তাদের সুবিধা হয়ে যাবে। এখন এই কবিতা বা এই ইংরেজির এই পোর্শনটার ভেতরে তাদের সমস্যা হতে পারে এমন কোনো জায়গা কি আছে আপনার অভিজ্ঞতাতে, কি মনে হয়? বা খাতা দেখার ক্ষেত্রে গিয়ে যেতে আপনি পেয়েছেন যে তারা এইগুলিতে একটু সমস্যায় পড়ে যায়, এই সমস্যা উত্তরণের পথটাই বাকি? ওই যে বললাম রাইটিং সেকশনে যেমনটা ভুল করে ওরা, ফরম্যাট ঠিক থাকে না, ফরম্যাট ঠিক না থাকার কারণে মার্কস পায় না। আবার অনেকে করে কি, লেটার রাইটিংয়ের ক্ষেত্রে কমন লেটার বলে একটা চালু আছে, কমন লেটারটা লিখে দিয়ে চলে আসে। তো কমন লেটার তো এখানে মার্কস দেওয়ার কোনো পাওয়ার বা ওদের মার্কস পাওয়ার কোনো অবকাশ নেই এখানে। তো এটা বলবো এই কমন লেটার এগুলো এড়িয়ে চলার জন্য, এগুলো না করার জন্য এখানটা ভুল করে। যেমন রিপোর্ট রাইটিং 5 মার্কসের থাকে। রিপোর্ট রাইটিং ওরা কি করে, প্যারাগ্রাফের মতো একটা লিখে দিয়ে চলে আসে। কিরকম লেখা উচিত এখানে রিপোর্ট বলতে আমাদের পত্রিকাতে যেভাবে রিপোর্টগুলো উঠে, পত্রিকার খবরগুলো যেভাবে হয়, শিরোনাম বা স্টাফ রিপোর্টার, ঠিক ওইভাবে হেডলাইন সহ ওইভাবে নিউজ পেপারের রিপোর্টের মতো এগুলো লিখতে হবে, তাহলেই মার্কসটা পাবে পুরো মার্কস। এখানে 5 মার্কস, তো 5-এ সুন্দর করে লিখলে পুরো হলে, কোনো স্পেলিং মিস্টেক না হলে 5-এ 5-ই ওরা পেয়ে যায়। সেম অ্যাডভার্টাইজমেন্ট বলুন, নোটিস রাইটিং বলুন, সবগুলোর মধ্যেই অল্টারনেটিভ থাকে প্রশ্ন, মানে রিপোর্ট রাইটিং এর সঙ্গে ওর থাকে আর্টিকেল রাইটিং ও রিপোর্ট রাইটিং। ওরা কোনটা প্রেফার করা উচিত, রিপোর্ট রাইটিং আর আর্টিকেলের মধ্যে আর্টিকেলটা করতে পারে, আর্টিকেলটা আর একটু সহজ, ফরম্যাটের ঝামেলা নেই বেশি এখানে আর্টিকেলের মধ্যে। নোটিশ অ্যাডভার্টাইজমেন্ট দুটো সেম সহজ ব্যাপার, অ্যাডভার্টাইজমেন্ট একটু বেশি সহজ নোটিশ থেকে, সহজ বা একটু ছোট। আর্টিকেলটা কিরকম হয়, মানে কি কি মন গড়া কোনো কিছু একটা গল্পের কথা বলতে না, ঠিক করে দেয়, যেমন ওগুলো ঠিক করে দেবে। রাইট অ্যান আর্টিকেল অন দ্য টপিকস সেভ ওয়াটার সেভ লাইফ, আচ্ছা, বা প্ল্যান্ট ট্রিজ, এরকম ওরা বলে দেবে। ওদের তাহলে আর্টিকেল করার ক্ষেত্রে ওরা সুবিধাটা বেশি পেতে পারে, নিজের মন মতো লিখতে পারে। এখানে আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাইছি যে এই প্রোজ বা পোয়েট্রির ক্ষেত্রে বা ইত্যাদির ক্ষেত্রে তো বুঝলে, যতটুকু ছাত্রছাত্রী তোমাদের স্যারের কাছ থেকে যতটুকু বুঝলে, যে প্রোজ পোয়েট্রির টেক্সচুয়াল পোর্শনটা যদি তোমরা নিয়মিত পড়তে পারো তাহলে তোমাদের স্কোরিংয়ের সুযোগ অনেক বেশি রয়েছে, যদি টেক্সট বইটা ব্যাপকভাবে পড়তে পারো, নোট বইয়ের দিকে না তাকিয়ে। সেখানে একটাও সুবিধা তোমরা পাবে যে নিয়মিত যদি টেক্সট বইটা পড়ো তাহলে অনেক স্পেলিংয়ের ক্ষেত্রেও তোমরা বাড়তি সুবিধা পেতে পারো। এটা কি ঠিক ঘটনাটা? এই স্পেলিং মিস্টেক তো একটা গন্ডগোল থাকে, স্পেলিং মিস্টেক। এটা কি টেক্সট বই পড়লে হয়? ঠিক হয়ে যাবে, টেক্সট বই পড়লে স্বাভাবিক, বারবার শব্দগুলো চোখে পড়বে, ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আপনার অভিজ্ঞতার কাছে জানতে চাইছি, যে ছাত্রছাত্রীরা এই যে টেক্সট বইটা পড়লো, কোনো একটা ওদের তো মানে ভেতরে এক্সারসাইজের ভেতরে বেশ কিছু প্রশ্ন দেওয়া থাকে, প্রশ্নগুলি ওরা অ্যান্সার করলো ইত্যাদি, এইটুকু করলেই কি চলবে না টেক্সট বই থেকে লাইন ধরে ধরে নিজেরাও করতে হবে? হ্যাঁ, এটা কি লিখে করা উচিত বেশি, না লিখে করলেই বেস্ট, লিখে করলেই ভালো, সুবিধাটা বেশি হবে। কীরকম একটা যদি উদাহরণ দেন, যেমন ধরুন লর্ড স্প্রিং গল্পটার মধ্যে একটা বিষয় আছে, ও হচ্ছে যেমন লর্ড স্প্রিং এর মুকেশের একটা স্বপ্ন আছে ওখানে, মোটর মেকানিক হওয়া। হ্যাঁ, হোয়াট ইজ দ্য ড্রিম অফ মুকেশ? এই কোশ্চেনটা কিন্তু এক্সারসাইজ বা এর মধ্যে নেই, অনুশীলনের মধ্যে নেই, নিজেই তৈরি করবে। তো এটা যেমন এটাকে মুকেশ ওয়ান্টস টু বি এ মোটর মেকানিক, আচ্ছা, এরকম ধরনের কোশ্চেন করতে পারে। এরপর আরেকটা আছে সাহেব ই আলম, হোয়াট ইজ দ্য মিনিং অফ সাহেব ই আলম?
এটার কোশ্চেনও এক্সারসাইজের মধ্যে থাকবে না, এগুলো নিজেকে করতে হবে। এগুলো যখন ও টেক্সট বইটা পড়বে তখন এই যে ছোট ছোট ফ্রেজ ওয়ার্ড এগুলো থাকবে, এগুলোর মিনিংটা ওকে বুঝতে হবে, এবং ও পড়লেই এটা স্বাভাবিক, ও টিচারের কাছ থেকে ক্লাস থেকে এগুলো বুঝে নিতে পারবে। এগুলো ও যখন এটা পড়বে তখন এক্সারসাইজের কোশ্চেনের পাশাপাশি এই যে এক্সট্রা কোশ্চেন্স এগুলো নোট তৈরি করে নেবে, তৈরি করে নিলে হয়ে যাবে। এটার এই যে মানে এটা কি পোয়েট্রির ক্ষেত্রেও একই? পোয়েট্রির ক্ষেত্রে একই বিষয়, একই বিষয়। একটা মানে ছাত্রছাত্রীর কাছে যেটা সমস্যা হয়ে দাঁড়ায় আর কি, আমরা মানে যতটুকু ওদের সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে যেটা দেখেছি, যে প্রশ্ন পাওয়ার পরে এত মানে এত বিশাল কোশ্চেন হয়, কোশ্চেনের রেঞ্জ এত বেশি হয়, এটা সমস্ত প্রশ্নটা পড়ে তাকে টার্গেট ঠিক করতে গিয়ে অনেকটা সময় চলে যায়। সেখান থেকে বেরিয়ে আসতে গেলে তাকে কি পন্থা নিতে হবে? সেটাই তো কথা, সেই কারণে বললাম প্রথমেই লিটারেচার পার্টটা আনসার করতে হবে, এরপর রাইটিং সেকশন, এরপরে এবার তুমি কম্প্রিহেনশন যেখানে সময়টা বেশি নষ্ট হয়, প্রথমে রিডিং সেকশনেই সময়টা বেশি নষ্ট হয়, অনেক বড় বড় প্যাসেজ থাকে তো এতে সময় নষ্ট হয়ে যায়। আর এক্ষেত্রে ছাত্রছাত্রীরা আরেকটা ভুল করে কি, অনেকে এই কম্প্রিহেনশন টেস্টের প্রশ্নটা আগে পড়বে, উপরের প্যাসেজটা না পড়ে আগে প্রশ্নটা পড়বে, প্রশ্নটা পড়ে এবার উত্তরটা গিয়ে প্যাসেজের মধ্যে খুঁজবে, এতে ওদের সাংঘাতিক সময় নষ্ট হয়ে যাবে। ওদের আগে প্রথমেই প্যাসেজটাকে রিডিং পড়ে নিতে হবে। প্যাসেজ অনেক ছাত্রছাত্রীর ক্ষেত্রে 100% প্যাসেজ হয়তো ওরা বুঝতে পারবে না, এখানে 70% 80% বুঝলেও আনসারগুলো করা যায়, একটা অনুমান করে আনসারগুলো করা যায়। কিন্তু প্রথমেই আমি বলবো আগে প্যাসেজটাকে পড়বে, প্যাসেজ পড়ে এরপরে কোশ্চেনের ক্ষেত্রে যাবে। কোশ্চেন ধরে ধরে উত্তর খুঁজতে যদি আমি যাই কম্পিটিশন টেস্টে, আমার সাংঘাতিক সময় নষ্ট হয়ে যাবে, সেখানে আমি 3 ঘন্টার মধ্যে পুরো উত্তরটা আমি করতে পারবো না। এই জিনিসটা অনুসরণ করতে হবে ছাত্রছাত্রীদের। এটা এই কম্প্রিহেনশন টেস্টটা তো আনসিন, এটা আনসিন তো ওরা এই আনসিনের যে কম্প্রিহেনশন টেস্টের প্রিপারেশনটা কি করে নিতে পারে, কি পদ্ধতিতে নিতে পারে? ওরা আগের বছরের কয়েক বছরের কোশ্চেনগুলো দেখে নেবে, আর সবচাইতে বেস্ট যেগুলো কম্প্রিহেনশন বেশিরভাগ যেটা অতীতে এসছে আমরা দেখেছি, কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে আসে, কোনো জ্বলন্ত বিষয় নিয়ে দেশের বা দেশের বাইরের হোক, কোনো প্রকৃতিগত ব্যাপার বা অন্য বায়োলজিক্যাল যে কোনো একটা ব্যাপার, এইসব বিষয় নিয়ে আসে। এগুলো এরকম কয়েকটা টপিকস যদি আগে থেকে ওরা পড়ে যায় তাহলে হয়তো বা খুব উপকারে লাগবে ওদের। তাহলে ইংরেজি যে নিউজ পেপারগুলি একটু স্টাডি করলে তো দারুণ ব্যাপার। এই যে স্টাডি করা কি আপনারা পরামর্শ দেন? অবশ্যই দেবো, তাহলেই কম্প্রিহেনশন টেস্টগুলো ওরা খুব ইজিলি ওরা পারবে। আর এখানে এটা রিডিং সেকশন কম্প্রিহেনশন টেস্ট 22 নাম্বার থাকে। আচ্ছা, টোটাল 22 নাম্বার, চারটিখানি কথা নয়, 80-র মধ্যে 22 নাম্বার, সেটাকে ক্যারি করতে গেলে তো সেখানে কি 1-2 এর প্রশ্ন থাকে না, 4-5-এরও লিখতে হয়? না, সব 1-2 এমসিকিউ থাকে আর 1 নাম্বারের কোশ্চেন থাকে। একটু ইচ্ছা করলেই মানে 22 পাওয়া কোনো ব্যাপার না, এখানে কোনো ব্যাপার না, শুধু একটু সিরিয়াস থাকতে হয় ওদের। এখন এই কম্প্রিহেনশন টেস্টটাতে মনে হচ্ছে যে তাদের মানে একটু কম্প্রিহেনসিভ যদি হয় তাহলে পারে। এখন কথা হচ্ছে যে এই জায়গাটাই কি ওদের মানে প্রশ্নপত্রের ভেতরে একটু কঠিনতম জায়গা বলে মনে হয়? দেখো, এটা ওদের কাছে, অনেকের কাছে ব্যাপারটা সহজ, অনেক ছাত্রছাত্রী দেখেছি পরে পরীক্ষা দিতে গিয়ে আগে এটাই উত্তর করে, কারণ এটার যে পুরোপুরি যে নাম্বারটা ওরা ক্যারি করতে চায়, আর বাকি প্রোস পোয়েট্রি কিছু যা একটু পারে ওটা দিয়ে 5 নাম্বার তোলে। কিন্তু যারা টপ মার্কস পায় একেবারে 95% বা ওরা, আমি যে পদ্ধতির কথা বললাম ওটাই ফলো করে, প্রথম প্রোস পোয়েট্রি লিখবে, এরপর রাইটিং সেকশন, এরপরে কম্পিটিশন টেস্ট ধরবে, এটাই ফলো করে ওরা ম্যাক্সিমাম। আমি নিজের একটা অভিজ্ঞতা বলি, আমি খেলার মাঠের মানুষ, ফলে আমরা নিজেদের খেলা তো খেলতাম, প্র্যাকটিস করতাম, প্র্যাকটিস মেক্স এ পারফেকশন পারফেকশন আনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। প্র্যাকটিস আমরা করতাম, কিন্তু তার উপরন্তু আমরা কিছু গুরুত্বপূর্ণ খেলাও দেখতাম, যে আমার সঙ্গে তার ডিফারেন্সটা কি, আর তার সঙ্গে আমার যদি মানে মেলাতে গেলে, তার কাছাকাছি যেতে গেলে আমাকে কি করতে হবে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই যে কম্প্রিহেনশন টেস্ট বা ওই যে বিজ্ঞাপনের কথাটা বললেন বা অ্যাপ্লিকেশনের কথাটা বললেন, এইগুলি করার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা যদি শুধু নিজেরা পড়াশুনো করে, যদি ইন্টারেকশান না করে, তাতে কি ইন্টারেকশন করলে কি বেটার হয়, না শুধু নিজেরা পড়লেই চলে? না, ইন্টারেকশন করলে তো ওদের অনেক যে কোনো টপিকস ওটা ক্লিয়ার হবে, ওরা ইন্টারেকশন করতে পারে।
ওদের ক্লাসমেটের সঙ্গে ইন্টারাকশন করতে পারে, টিচার্সদের সঙ্গে ইন্টারাকশন করতে পারে, কথাবার্তা বলতে পারে এগুলো নিয়ে, তাহলে তো ক্লিয়ার হবে ওরা, তো স্বাভাবিক ব্যাপার। এই যে কম্প্রিহেনশন টেস্টগুলি, এগুলি কি মানে প্র্যাকটিস বেশি করার দরকার আছে, প্র্যাকটিস করার দরকার আছে। যতই প্র্যাকটিস করবে ওরা, ওদের ভীতিটা এখানে কাটবে ওরা। এই মুহূর্তে আমাদের সময় শেষ হয়ে এলো প্রায়, এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে আগামী মাসের প্রথম দিকেই তাদের পরীক্ষা, আগামী আর সিবিএসসি বোর্ডের বোধহয় 22 তারিখ থেকে বা 24 তারিখ থেকে পরীক্ষা আরম্ভ হয়ে যাবে। এই টাইমে দাঁড়িয়ে এই কয়েকদিনের ভেতরে একজন শিক্ষক হিসেবে তাদের কাছে কি পরামর্শ দিতে চান, কি বলতে চান ইংরাজি? এখন বলবো প্রোজ পোয়েট্রিগুলো কিংবা সাপ্লিমেন্টারি রিডিংয়ের যেই স্টোরিগুলো আছে সেগুলো ভালো করে পড়ার পাশাপাশি এগুলোর প্রশ্নোত্তর যেগুলো আছে সেগুলো পড়বে। দ্বিতীয়ত যে ফরম্যাটের কথা আমি বলেছি, অ্যাডভার্টাইজমেন্ট, নোটিশ রাইটিং কিংবা আর্টিকেল রাইটিং, রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং, এগুলোর ফরম্যাটের পাশাপাশি যেগুলো ইম্পর্ট্যান্ট আছে সেগুলো প্র্যাকটিস করতে হবে এখন। আর কম্প্রিহেনশন টেস্টের ক্ষেত্রে 22 মার্কস পেতে গেলে কারেন্ট যে বিষয়গুলো আছে, যেমন আমাদের কিছুদিন আগে চন্দ্রায়ন 3 যেটা গেল এটা, বা সোলারের ক্ষেত্রেও যেটা, সূর্যের ক্ষেত্রে যেটা গেল, এরকম ধরনের যে বিষয়গুলো আছে সেগুলোকে একটু আগে পড়ে যেতে হবে বাড়ি থেকে। আমাদের পত্রিকাতে যেগুলো নিশ্চয়ই এগুলো ব্যাপারে খবর হয়েছে আগে, সেই পত্রিকাগুলো কালেকশন করে যদি এই টপিকসগুলো, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ে যাও, সেগুলো পড়লে হয়তো বা উপকারে লাগতে পারে, কথাটাই বলবো। এইভাবে। আর ব্যক্তিগতভাবে আমি একটা পরামর্শ রাখি, যে আপনি একমত হবেন কিনা দেখুন, যদি বলতে চান, যে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট গেল, এটার একটা অংশ যদি দিয়ে দেয়, প্লাস এই যে দীর্ঘ প্রতীক্ষার পর যে রাম মন্দির উদ্বোধন, এগুলিও কি দেখে যাওয়া উচিত? এগুলি কিছু কিছু সব মানে হতে পারে। শিক্ষক হিসেবে আমার সর্বশেষ প্রশ্ন, শিক্ষক হিসেবে আপনি বোর্ডের খাতা দেখেন, আপনার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে ইত্যাদির পরিবেশ, ছাত্রছাত্রীদের একটা নিজস্ব একটা বক্তব্য থাকে যে আমরা যাই লিখি আমাদের প্রপার নম্বর দেওয়া হয় না। এই যে নাম্বারিং করার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের যে ভাবনাটা, যে কিছু কিছু আপনি 5-এর উত্তরে আপনি 4 দিলেন, 3-এর, ওরা এই 5-এর উত্তরে কি 5 পেতে পারে? এই ভাবনাটা একেবারেই ভুল ছাত্রছাত্রীদের, এটা একেবারেই ভুল ভাবনা। এটা উত্তর যদি সঠিক হয়, যেমন 5-এর উত্তরের কথা বললেন, ওকে 5-এ 5ই দেওয়া হয়, বা যে আগেই বললাম আমি, লেটার রাইটিং, নোটিশ, এগুলো পুরো মার্কস দেওয়া হয়, 5-এ 5 দেওয়া হয়, কোনো মার্কস কাটা হয় না। যদি 5-এর উত্তর লিখতে গিয়ে স্পেলিং মিস্টেকস যদি না থাকে, সঠিকভাবে উত্তরটা সুন্দর ভাষায় যদি লেখা থাকে, অবশ্যই 5-এ 5 দেওয়া হয়। ঠিক আছে। ইভেন 2 মার্কসের যেগুলো থাকে কোশ্চেন, 2 মার্কসের 10টা থাকে, 14 নম্বরের থাকে টোটাল 7টা, এখানে 14-তে 14 পায়, অনেক স্টুডেন্ট পায়। ওয়ার্ড গুনে গুনে দিয়ে আসতে হয়, ওয়ার্ডে এদিক ওদিক হলে এটা কিছু হয় না, ওদের এটা ধারণাটা একটু ভুল থাকে নাকি? ধারণাটা ভুল এক্ষেত্রে। এখানে এই ওয়ার্ড গুনে নাম্বার দেওয়া এগুলো কিছুই হয় না, জাস্ট টপিকসগুলো লেখা থাকলেই, মূল যে উত্তরটা লেখা থাকলেই পুরোপুরি নাম্বার ওরা পেয়ে যায়। এখানে বোর্ড নাম্বার দেয় না, এইসব ধারণা ভুল। বোর্ড চায় ছাত্রছাত্রীদেরকে পাস করাতে, বা আমরা শিক্ষকরাও এটাই চাই, যত ছাত্রছাত্রীদেরকে পাস করানোর জন্য আমরা চাই। অনেকক্ষণ কথা বললাম, দীর্ঘ সময় ওনার নিলাম আমরা। খবরদার কথা নয়, তার কাছে কৃতজ্ঞতা জানাই। বিধানবাবুকে আমরা আবার কৃতজ্ঞতা জানাই যে এই অনুষ্ঠানে আসার জন্য। সর্বোপরি বলি, ছাত্র এবং শিক্ষকদের সম্পর্ক নিকট আত্মীয়ের। উনি যখন খাতা দেখতে বসবেন, তখন নিশ্চিতভাবেই ছাত্র এবং ছাত্রীকে শত্রু ভেবে খাতা দেখতে বসেন না। ওনার প্রথম এবং শেষ উদ্দেশ্য থাকে, এই ছাত্রটি আমার, এই ছাত্রটি যাতে কোনো অবস্থাতেই, বা এই ছাত্রীটি আমার, এই ছাত্রীটি যাতে কোনো অবস্থাতেই বেকায়দায় না পড়ে। অর্থাৎ আরেকটা গোপন কথা তোমাদের বলে রাখি, বোর্ডের খাতার ভেতরে কোনো প্রশ্নের উত্তর ভুল থাকে না, সব শুদ্ধই থাকে। এটা একটা গোপন কথা তোমাদের বললাম। তত্ত্বটা কি সেটার বিশ্লেষণ করার সময় এখন আসেনি, তোমাদের বোঝারও বিষয় নেই। সুতরাং নির্বিঘ্নে, নির্বিবাদে, নির্ভয়ে
তোমরা তোমাদের প্রশ্নের উত্তর করে আসবে। সাফল্য তোমাদের দরজায় কড়া নাড়ছে। আজকে এটুকুই থাক। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে নমস্কার।